প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতেই তোমাদের সবাইকে গোলাপের শুভেচ্ছা। তোমাদের সবাইকে গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে যথারীতি যুক্ত আছি আমি রাকিব স্যার। আজকে আমি তোমাদের সাথে প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর একটি নির্ধারিত অংশের উপরে আলোচনা করার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাসে পাঠের বিষয়টি শুরুতেই জেনে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমি অধ্যায় 2-এর যে অধ্যায়টি যোগ ও বিয়োগ সম্পর্কিত, তো এই অধ্যায়ের যোগ ও বিয়োগ সম্পর্কিত আমরা কথার অঙ্কগুলো শিখব। যেই কথার অঙ্কগুলো উদ্দীপক আকারে সৃজনশীল প্রশ্ন আসতে পারে, পাশাপাশি সরাসরি কথার অঙ্ক হিসাবেও আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের ক্লাসে আমরা যোগ ও বিয়োগ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথার অঙ্ক শিখব। তাহলে আজকের পাঠে তোমরা যে বিষয়টি শিখতে পারবে, যোগ ও বিয়োগের কথার অঙ্ক শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে আজকের ক্লাসটি থেকে তোমরা যোগ ও বিয়োগ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান কিভাবে করবে সে বিষয়টি শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো প্রথমে আমরা একটা কথার অঙ্ক নিলাম। দেখো, অনুশীলনীর 4 নম্বর অঙ্কটি, একটি গুদামে 8,375 বস্তা চিনি আছে। তাহলে 8,375 বস্তা কি চিনি। এছাড়াও গম আছে 11,860 বস্তা, এর পাশাপাশি 12,720 বস্তা আছে চাল। তো এখন এই উদ্দীপকের অংশটুকুর উপরে তোমাকে যে উত্তরটি বের করতে বলবে সেটা হচ্ছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে। তো পরীক্ষার সময় মোট যেহেতু কথাটি বলা থাকলে তুমি মনে করে নিবা যে উপরে যে 3 ধরনের জিনিস আছে, চিনি, গম আর কি চাল, তাহলে এই 3 ধরনের জিনিস যে যত বস্তা করে আছে এগুলোকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা কি পাবো, ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে সেটা বের হয়ে যাবে। আর যদি সমষ্টি কথা বলা থাকে তাহলেও কিন্তু আমরা কি করব, এই যত বস্তা করে জিনিস আছে সবগুলোকে কি করব, যোগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এর আগে আমি পূর্বের ক্লাসটিতে গাণিতিক বাক্য নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম গাণিতিক বাক্য কিভাবে তৈরি করবে। তো এখানে প্রশ্নটিতে যে কথাগুলো বলা আছে, যেহেতু মোট বের করতে বলেছে, তাহলে এখানে গাণিতিক বাক্যটা কি হবে। তো এখানে গাণিতিক বাক্যটা হবে এই গুদামটিতে কত বস্তা করে চিনি, গম, চাল আছে এই সংখ্যাগুলোর যদি আমি যোগ করি, এই বস্তাগুলো যদি যোগ করি তাহলে আমরা গাণিতিক বাক্যটা পেয়ে যাব। তাহলে প্রথমে 8,375 বস্তা কি চিনি আছে, তো এটার সাথে যোগ হবে কত, 11,860 বস্তা কি গম আছে। এরপরে আমরা জানি চাল আছে 12,720 বস্তা। তাহলে এই যে 3 ধরনের জিনিস যত বস্তা করে আছে এগুলোকে যখন আমরা একত্রে যোগ করব তখনই একটি গাণিতিক বাক্য তৈরি হবে। তো এখন এই গাণিতিক বাক্যটা যদি আমরা এখন সমাধান করে ফলাফল বের করি, সেটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। কেমন? তাহলে তোমাকে যে কোনো কথার অঙ্ক দিয়ে যদি গাণিতিক বাক্য তৈরি করতে বলে তাহলে তোমরা এইভাবে তৈরি করবে। তো এখন আসো, এই অঙ্কটি আমরা যদি একটু সাজিয়ে সুন্দরভাবে কথায় লিখি, যেটা তোমরা নিচের ক্লাসে শিখেছিলে, তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি, গুদামে চিনি আছে 8,375 বস্তা। এরপর আমরা কি বলবো, গুদামে গম আছে 11,860 বস্তা। কেমন? এরপর যদি আরেকটু সাজিয়ে লিখি শেষের যে চালের কথাটি, গুদামে চাল আছে 12,720 বস্তা। এখন এই যে আমরা 3 ধরনের জিনিস পেলাম, এটি যত বস্তা করে আছে এগুলোকে যদি এখন আমরা কি করব, যেহেতু মোট কথা বলা আছে তাহলে আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা যদি এখন এইটাকে যোগ করি তাহলে আমরা গুদামে মোট কত বস্তা জিনিস আছে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখন কি বের করব, গুদামে মোট জিনিস আছে কত বস্তা, এটা এখন আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ এই 3টি যে বস্তা আছে, 3 ধরনের বস্তা আছে, চিনি, গম এবং চালের, তো এই 3টি সংখ্যা বড় বড়, এদেরকে কিন্তু আমাদেরকে যোগ করতে হবে। তো যোগের বিষয়টি তো তোমরা আগের ক্লাসগুলোতেই লক্ষ্য করেছো। তো এখন চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 3টি যে সংখ্যা আছে বড় বড়, এই 3টি সংখ্যাকে কিভাবে যোগ করব সেই বিষয়টি জেনে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে রাফে তোমরা এই যোগটি করবে।
এবং যেখানে উত্তর করতেছো তার পাশেই রাফ করে এই যোগটা যদি দেখায় দাও তাহলে তোমার অঙ্কটা খুব দেখতেও সুন্দর লাগবে, পাশাপাশি যিনি পরীক্ষক খাতা দেখবেন তারও কিন্তু এই অঙ্কটির ফলাফল জানতে খুবই সহজ হবে। তো তোমরা রাফে অবশ্যই প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দেখিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা আসো, এখানে আমরা এখন এই যে 3টি সংখ্যা আছে এটাকে এখন আমরা যোগ করব। দেখো এককের ঘরে 500 আছে, তাহলে 500 থাকলে কী হবে শিক্ষার্থীরা, এখানে 5-এর সাথে আরও 2টা শূন্য করলে যোগ করলে কত হবে, 5ই হবে। তাহলে আমরা সরাসরি এককের ঘরের যে সংখ্যাগুলো আছে এটার ফলাফল হিসাবে কত বসাবো, 5 বসাবো। দেখো 5 বসে গেল। এরপর দশকের ঘরের সংখ্যাগুলোকে তুমি যোগ করবে। দশকের ঘরে আছে 7, এরপরে আছে 6, এরপরে আছে কত, 2। তাহলে এখন তুমি সংখ্যাগুলোকে যোগ করো, যোগ করলে কত দাঁড়াবে প্রিয় শিক্ষার্থীরা, 7 আর 6 যোগ করলে কত হয়, 13 হয়। 13-র সাথে আরও 2 যোগ করলে কত হয়, 15 হয়। তাহলে 15-র এখানে আমরা জানি যে প্রত্যেকটা যোগের শেষে যে এককের ঘরে যে সংখ্যাটি থাকবে সেটি বসবে। তাহলে 15-এর এককের ঘরের সংখ্যাটি কত, 5। তাহলে আমাদের এই ফলাফলের ভিতরে দশকের ঘরের যোগফলে বরাবর এখানে কত বসবে, 5 বসবে। তাহলে 15-র যে হাতে 1 রয়ে গেছে সেই একটি হাতে না রেখে আমরা কি যোগ করার বেলায় উপরে লিখে নিই। তাহলে আমরা এই দশকের ঘরের যোগফলে যে হাতে 1 পেয়েছি অর্থাৎ 15-র 1, এই একটা আমরা শতকের ঘরের উপরে বসিয়ে নেব। এরপর দেখো এখানে 1, 3, 8, 7 এই সংখ্যাগুলোকে তুমি যদি একত্রে যোগ করো তাহলে কত হয়, 3 আর 1 যোগ করলে অর্থাৎ 1 এবং 3 যোগ করলে কত হয়, 4। 4-এর সাথে 8 যোগ করলে কত হয়, 12। 12-র সাথে যদি আবার 7 যোগ করো তাহলে কত আসবে প্রিয় শিক্ষার্থীরা, মনে করো তো, 12-র সাথে 7 যোগ করলে কত আসবে, 19। তাহলে 19-এর কত বসবে, 9 বসবে। তাহলে 19 লিখতে গিয়ে এককের ঘরের অংশটি কিন্তু উত্তরের ঘরে চলে আসছে 9। তাহলে বাকি যে রয়ে গেল 1, 19-এর সামনে সেই একটি চলে যাবে হাজারের ঘরে। শতকের পরে কি আমাদের হাজারের অংশটুকু, তাহলে হাজারের ঘরে তোমার চলে যাবে সেই বাকি একটি। তাহলে হাজারের ঘর বরাবর আমরা উপরে সেই অংশটুকুই বসিয়ে নিলাম। কেমন প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যোগের বেলায় তোমরা হাতের অংশটুকু হাতে না রেখে তোমরা যদি উপরে বসিয়ে দাও তাহলে কি হবে, তাহলে তোমাদের এই যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো ভুল হবে না। যোগের ক্ষেত্রেও ভুল হবে না, আবার বিয়োগের ক্ষেত্রে যে নিয়মটি শিখিয়েছি সেটাও কি ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখন দেখো এই হাজারের ঘরে শতকের পরে যে হাজারের স্থানীয় মানটি আছে, তো সেখানে দেখো 1, 8, 1, 2 এই 4টি সংখ্যা আছে। এই 4টি সংখ্যাকে তুমি যদি এখন যোগ করো, 8 আর 1 যোগ করলে কত হয়, 9 হয়। এরপর আরও 1 যোগ করলে কত, 10 হবে। আর 10 আর 2 যোগ করলে কত হয়, 12। তাহলে 12-র কত বসবে প্রিয় শিক্ষার্থীরা, 2 বসবে। কত বসবে, 2। তাহলে হাতে যে 1 আছে সেটা আমরা হাজারের ঘরের যেহেতু যোগ হয়ে গেছে, হাজারের পরে পূর্বে স্থানীয় মান কত হয় প্রিয় শিক্ষার্থীরা, অজুদ হয়। তাহলে অজুদের ঘর বরাবর উপরে আমরা 1 বসিয়ে নেব। তাহলে এখানে দেখো এখন অজুদের ঘরে এখন কত কত আছে, 1, 1 এবং 1, 3টে 1 আছে। তাহলে 3টে 1 যোগ করলে কত হবে, 3 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যোগের ক্ষেত্রে এইভাবে নিয়মটি শিখিয়েছিলাম যাতে করে তোমাদের যোগে কোনো ভুল না হয়। তাহলে এখন আমরা গুদামে মোট বস্তার সংখ্যা পেয়ে গেলাম 32,955। তাহলে আমরা যে অঙ্কটি করতেছিলাম সেটা এখন রাফে সমাধান হয়ে গেল। তাহলে এখন চলো সেই অঙ্কটিতে এখন আমরা উত্তরটি বসাবো। তাহলে আমরা এককের ঘরে কত পেয়েছিলাম, 5। দশকের ঘরে যোগফলের পরে কত পেয়েছি, 5। এরপর শতকের ঘরের যোগফলে কত এসেছিল, 9। এরপর শতকের পরের পূর্বে যে স্থানীয় মানটি ছিল 1000, সেই হাজারের ঘরে আমরা যোগ করে পেয়েছিলাম কত, 2। আর সর্বশেষ অজুদের ঘরের যোগফলে আমাদের এসেছিল কত প্রিয় শিক্ষার্থীরা, 3। তাহলে আমরা টোটাল 32,955 বস্তা গুদামে মোট জিনিস পেয়েছি। শেষে বস্তা কথাটা বলে দিবে। তাহলে এখন গাণিতিক বাক্যেরও দেখো সমাধানটা হয়ে গেছে। তাহলে আমরা গাণিতিক বাক্যটা যদি তুলি তাহলে এটার সমাধান হিসাবে আমরা যে অংশটুকু পাবো 32,955। দেখো গাণিতিক বাক্যটা আমরা কথায় সুন্দর করে সাজিয়েও লিখেছি এবং গাণিতিক বাক্য আকারে করেও কিন্তু সমাধান করেছি। ঠিক আছে, তাহলে তুমি যে কোনো একটা ওয়েতে করতে পারো। তাহলে উত্তরটি আমাদের কি আসলো, প্রত্যেকটি অঙ্কের সমাধানের শেষে অবশ্যই উত্তর লিখতে হবে। উত্তরটি হলো গুদামে মোট জিনিস আছে
32,955 বস্তা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই 4 নাম্বার যে কথার অঙ্কটি ছিল, যেটা তোমাদেরকে সমাধান করতে বলা হয়েছে যে গুদামে মোট কত বস্তা জিনিস আছে এবং সেটা তুমি কিভাবে বের করবে, সে বিষয়টি আশা করি বুঝতে পেরেছো। এবং প্রত্যেকটা অঙ্কেই অবশ্যই রাফের অংশটুকু পাশে উল্লেখ করে দিবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো, আমরা 5 নাম্বার কথার অঙ্কটি নিলাম। এখানে বলা আছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড়। তাহলে প্রত্যেকটি কথার অঙ্ক দিয়ে উদ্দীপক আকারে সৃজনশীল আসতে পারে। এজন্য তোমরা এই বিষয়টি খেয়াল রাখবে যে উদ্দীপক আকারে যে অংশটুকু দেওয়া আছে সেটা বারবার পড়ে বুঝতে হবে সেখানে কি বলা হয়েছে। তাহলে এখানে বলছে এমন একটি সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে যা 1543 থেকে 500 বড়। তাহলে মোট কথা থাকলে আমরা যেরকম যোগ করেছি, এরপরে আরও কি ছিল, সমষ্টি থাকলেও যেরকম যোগ করেছি, বড় কথাটি উল্লেখ থাকলেও আমরা কি করব, একই রকম যোগ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে যদি তুমি মনে করো যে গাণিতিক বাক্যটি লিখবে, তাহলে এখানে গাণিতিক বাক্যটি কি হবে, যেহেতু বড় বলছে 1543 থেকে বড়, তাহলে আমাদেরকে এই যে দুটি সংখ্যা দেওয়া আছে 1543 আর দেওয়া আছে কি কত, শুধু 500। তাহলে এই দুটি সংখ্যাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো তাহলে আমরা এই দুটি সংখ্যাকে যদি পাশাপাশি যোগ করে ফেলি, তাহলে এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য, আর এটার আমাদের সমাধান বের করতে হবে। কেমন? তাহলে গাণিতিক বাক্যটা হচ্ছে এই অঙ্কটা যোগ না বিয়োগ। ঠিক আছে, যোগ কিভাবে হবে, যেহেতু আগের অঙ্কটায় মোট বলেছে যোগ হয়েছে, এখানে বলছে বড়, তাহলে এখানে কি যোগ হয়েছে। সুতরাং এই গাণিতিক বাক্য তৈরি করার জন্য কথায় যে জিনিসটি দেওয়া আছে অঙ্কের ক্ষেত্রে, সেইটার প্রকাশটাই হচ্ছে গাণিতিক বাক্য। ঠিক আছে, সংক্ষিপ্তভাবে আমরা বিভিন্ন প্রতীক ব্যবহার করে এবং বিভিন্ন সংখ্যার ভিতরে সম্পর্ক হিসাবে আমরা এই প্রতীকগুলো ব্যবহার করি। তাহলে 1543-এর সাথে 500 যোগ করলেই যে ফলাফলটি আসবে সেটাই হচ্ছে সেই নির্ণয় সংখ্যাটি, যেটি বলা হয়েছে 1543 থেকে 500 বড়। তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যোগটা এখন করে ফেলি। তাহলে আমরা হিসাব করতে গেলে তাহলে 1543 নিচে 500, তাহলে এটা খুবই সহজ একটি যোগ। তাহলে আমরা চলো প্রত্যেকটা যোগই কী করব, রাফে করে নিব, যাতে আমাদের ভুল না হয়। তাহলে আসো রাফে যদি আমরা এই যোগটা করি, তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে যোগটা কিন্তু একবারই সহজ। এককের ঘরে শুধু আছে 3 আর 0, তাহলে 3 আর 0 যোগ করলে কত হয়, 3ই হয়। এখানে কিন্তু আর কি বাড়বে না। 4 আর 0 আছে, তাহলে 4 আর 0 যোগ করলে প্রিয় শিক্ষার্থীরা কত হয়, 4ই হবে, কোনো কিছু বাড়বে না। এরপর দেখো আছে শতকের ঘরে, দশকের ঘরে আমরা 4 পেয়েছি, শতকের ঘরে আছে 5 এবং 5। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরাই বলো, 5 আর 5 যোগ করলে কত হয়, 10। তাহলে 10-এর কত বসবে, 10-এর আমরা প্রত্যেকটা সংখ্যায় যোগ করার পরে আমরা জানি যে এককের ঘরের অংশটুকু বসে। তাহলে 10-এর এককের ঘরের অংশটুকু কত, 0। তাহলে 5 আর 5 যোগ করলে 10 হয়েছে, এখানে বসবে শুধু 0। আর ওই যে 10-এর 1 আছে, যেটাকে আমরা বলি হাতে আছে, সে একটা আমরা উপরে বসিয়ে নিব। তাহলে আমরা শতকের ঘরের যোগটা করে যে মানটা পেয়েছি 1 হাতে আছে, সেটা কি হাজারের ঘরের উপরে আমরা বসিয়ে নিলাম। এখন তোমরা সহজেই বুঝতে পারতেছো 1 আর 1 যোগ করলে কত আসবে, 2। তাহলে দেখো, আমরা এই যোগের বিষয়টি আমরা রাফের মাধ্যমে সমাধানটা বের করে ফেললাম যে 1543-এর সাথে 500 যোগ করলে 2043 আসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যোগের ফলাফলটি এখানে বসিয়ে দেই, 3, এরপর এখানে যোগ করলে 4 আসছে, এখানে আসছে কত, 0, আর হাজারের ঘরে আসছে কত, 2। তাহলে এখন আমরা যদি সেই গাণিতিক বাক্যের উত্তরটা লিখি, তাহলে দেখো 1543 আর 500 যোগ করলে কত আসবে, 2043। তাহলে গাণিতিক বাক্য কিন্তু সমাধান হয়ে গেল। তাহলে কথায় যে বিষয়টি বলা ছিল কথার অঙ্কে, সে বিষয়টি আমরা গাণিতিক বাক্য আকারে প্রকাশ করলাম, সেই জিনিসটিকে আমরা আবার হিসেব করে ফলাফলও বের করে ফেললাম। তাহলে শেষে প্রিয় শিক্ষার্থীরা উত্তরটিও বলে দিতে হবে যে নির্ণয় সংখ্যা 2043। তাহলে আমরা ফলাফল পেয়েছি 2043। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা 5 নাম্বার
যে কথার অঙ্কটি ছিল অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে শেষে বড় কথাটি বলা থাকলে এত থেকে এত বড়, তাহলে কি করতে হবে? সংখ্যা দুটিকে কি করতে হবে? যোগ করতে হবে। এখন আসো আমরা 6 নম্বরে একটা কথার অঙ্ক নিলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এই অঙ্কটি তোমাদেরকে আমি অধ্যায় 1-এ শিখিয়েছিলাম। তো সেই 1-এর ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাগুলো দিয়ে এখন তোমাকে যোগ এবং বিয়োগ সম্পর্কিত অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা আগে এই কথার অঙ্কটি একটু আগে পড়ে নেই, কি বলতে চেয়েছে এই কথার অঙ্কে। তো এখানে কিছু অঙ্ক দেওয়া আছে। দেখো আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত আমাদের যে 10টি অঙ্ক আছে। তো এখানে 6, 4, 8 ও 0 অঙ্কগুলো দেওয়া আছে। তো এখন এখানে তোমাদেরকে যে প্রশ্নটি করা হয়েছে, এই অঙ্কগুলোকে মাত্র একবার ব্যবহার করা যাবে। মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? দেখো পার্থক্য এতক্ষণ ধরে আমরা কি মোট পেয়েছি, বড় পেয়েছি, আমরা কি করেছি? যোগ করেছি। বা সমষ্টি থাকলে আমরা কি করি? যোগ করি। কিন্তু যখনই বলবে পার্থক্য কত, পার্থক্য কথাটা বলা থাকলেই মনে রাখবে যে এখানে কিন্তু অবশ্যই কি হবে? বিয়োগ হবে। অঙ্কের ক্ষেত্রে পার্থক্য থাকলে কি হয়? বিয়োগ হয়। তো এখানে আমরা পার্থক্য বলতে কি বিষয়টি বুঝবো? এখানে পার্থক্য বলতে যে বিষয়টি বুঝবো সেটা হচ্ছে বিয়োগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বানাবো। এরপরে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা পার্থক্য বের করব। কেমন? তাহলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা তৈরি করার বিষয়টি তোমরা আগে থেকে আশা করি খুব ভালোভাবেই জানো। তাহলে এই যে 4টি অঙ্ক দেওয়া আছে, 6, 4, 8 এবং 0, এই 4টি অঙ্ক একবার করেই ব্যবহার করা যাবে। একবার করে ব্যবহার করে কি বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। আবার একই রকম এই 4টি অঙ্ক ব্যবহার করে আবার আরেকবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে এরপর এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আগে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করি। তাহলে আমরা বড় থেকে ছোট যদি সাজাই তাহলে আমরা কি পাই? বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা যখন আলোচনা করা হয়েছিল তখন আমি তোমাদের সাথে বলেছিলাম যে অঙ্কগুলোকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই বা সংখ্যাগুলোকে আমরা যদি বড় থেকে ছোট সাজিয়ে নেই তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা হচ্ছে কি? বৃহত্তম সংখ্যা। তার মানে কি বোঝা গেল প্রিয় শিক্ষার্থীরা? বড় থেকে ছোট সাজিয়ে যে অংশটুকু পাবো সেটাই হচ্ছে কি? বৃহত্তম সংখ্যা। তাহলে এখন আসো আমরা এই বৃহত্তম সংখ্যার বিষয়টি একটু জানার চেষ্টা করি। তাহলে আমরা সবচেয়ে বড় সংখ্যা কোনটি বা বড় অঙ্ক কোনটি? এই 4টির ভিতরে প্রিয় শিক্ষার্থীরা দেখো 6, 4, 8, 0। তাহলে 8 সবচেয়ে বড়। তাহলে প্রথমে আমরা কত লিখব? 8 লিখব। এরপরে বড় সংখ্যা কোনটি? অর্থাৎ 8-এর পরে যে 3টি সংখ্যা আছে 6, 4, 0, এই 3টি সংখ্যার ভিতরে বড়কে 6। তাহলে 8-এর পরে কত বসবে প্রিয় শিক্ষার্থীরা? 6 বসবে। তাহলে দুটি সংখ্যা আমাদেরকে সিরিয়াল করা হয়ে গেল। তাহলে বাকি রইল 4 আর 0। তাহলে 4 আর 0-এর ভিতরে বড় কি প্রিয় শিক্ষার্থীরা? 4 সংখ্যাটি বড়। আর সর্বশেষ কত আছে? 0, 0টি শেষে বসিয়ে দিবে। এরপরে আসো আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। আবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরির ক্ষেত্রে শর্তটি হলো অঙ্কগুলোকে একবার ব্যবহার করতে হবে, একাধিকবার ব্যবহার করা যাবে না। তাহলে এখানে দেখো 6, 4, 8, 0। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার বিষয়ে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল যে ছোট থেকে বড় সংখ্যাগুলোকে সাজিয়ে আমরা কি ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো। তাহলে এখন ছোট থেকে যদি সাজাই তাহলে দেখো এখানে 0 হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে 0 যদি আগে বসাই তাহলে 0-এর কোনো দাম থাকবে না। এজন্য 0 ব্যতীত যে ছোট সংখ্যাটি আছে সেটাকে প্রথমে বসাতে হবে। এরপর 0 বসিয়ে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলোকে সিরিয়াল করতে হবে। তাহলে এখানে দেখো এই 4টি সংখ্যার ভিতরে 0-এর পরে সবচেয়ে ছোট আছে কে? 4। তাহলে ক্ষুদ্রতম সংখ্যার শুরুতে 0 না বসে প্রথমে কে বসবে? 4 বসবে। এরপর তুমি 0 তারপর আরও যে বাকি অঙ্কগুলো আছে সেগুলোকে সিরিয়াল করবে ছোট থেকে বড়। তাহলে দেখো 4-এর পরে 6, 8, 0 এই 3টা সংখ্যা অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে ছোট কে? 0। তাহলে 4-এর পরে বসবে কে? 0। এরপরে দেখো
বাকি রইল 6 আর 8। 6 আর 8-এর ভিতরে সবচেয়ে ছোট কে? 6। তাহলে শূন্যর পরে কত বসবে? 6 বসবে। এরপরে দেখো সর্বশেষ প্রিয় শিক্ষার্থীরা 8 সংখ্যাটি রয়ে গেছে, শেষে আমরা 8 সংখ্যাটি বসিয়ে দেব। তাহলে ছোট থেকে বড় সাজানোর ক্ষেত্রে খেয়াল রাখবে, যদি শূন্য থাকে তাহলে শূন্য ব্যতীত অন্য যে ছোট সংখ্যাটি আছে সেটি লেখার পরে তারপরে শূন্য বসাতে হবে, নতুবা তোমাদের অঙ্কটি কিন্তু ভুল হবে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? পার্থক্য বের করতে হবে। পার্থক্য মানে কি বলছি? বিয়োগ করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটিকে এখন বিয়োগ করব, তাহলে আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য পেয়ে যাব। তাহলে এখানে আমরা 8640, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, আর ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়েছি 4068। তাহলে এই দুটি সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগের ফলাফল যত পাবো ওইটাই হচ্ছে ক্ষুদ্রতম আর বৃহত্তম, যে দুটি সংখ্যার বিষয়ে বলা হয়েছে যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, সেটা পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো, এই যে 8640 আর 4068 এই দুটি সংখ্যাকে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, অর্থাৎ বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করি এবং সেটিকে আমরা রাফে করব। তাহলে আসলে সেই বিয়োগটি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলেছিলাম শূন্য ব্যতীত, আবারও বলতেছি, শূন্য ব্যতীত 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা হোক বা অঙ্ক বলো, এগুলোর উপরে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যটিকে কত ধরে নিতে হয় প্রিয় শিক্ষার্থীরা? মনে করো তো 10 ধরে নিতে হয়। কত? 10। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা যদি থাকে, শূন্য উপরে থাকে অর্থাৎ এই সংখ্যাগুলোর উপরে, তাহলে ওই শূন্যকে কত ধরে নিতে হবে? 10 ধরে নিতে হবে। এরপর নিচের সংখ্যাটি থেকে ওই 10 থেকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা যেহেতু শূন্যটি 10-এ পরিণত হয়ে গেছে, তাহলে শূন্যটিকে ঢেকে দিলাম। এখন দেখো তুমি সহজেই বিয়োগ করতে পারতেছো। 10 থেকে 8 বাদ দিলে কত থাকে প্রিয় শিক্ষার্থীরা? অর্থাৎ উপরের যে সংখ্যাগুলো সেগুলোকে বলা হয় কি বলা হয় প্রিয় শিক্ষার্থীরা? বিয়োজ্য না বিয়োজন বলা হয়? মনে করো তো, উপরের সংখ্যাগুলোকে বলা হয় বিয়োজন, আর নিচের সংখ্যাটিকে বলা হয় বিয়োগের ক্ষেত্রে কি বলা হয়? বিয়োজ্য। তাহলে বিয়োজন থেকে কিন্তু বিয়োজ্যকে বিয়োগ করতে হবে আমাদেরকে, বিয়োজন থেকে বিয়োজ্যকে বিয়োগ করতে হবে। তো উপরের বিয়োজনের সংখ্যাগুলো কিন্তু অবশ্যই বড় হওয়া চাই, আর বড় না হলে সেই সংখ্যাগুলোর সামনে আমরা 1 ধরে আমরা বড় সংখ্যায় পরিণত করে তারপরে কি করি? বিয়োগ করি। তাহলে এখানে দেখো শূন্য ছিল, শূন্যকে আমরা 10-এ পরিণত করে দেখো বিয়োজনের সংখ্যাটি 10 হয়ে গেছে এককের ঘরে, আর এখানে বিয়োজ্যের ঘরে দেখো এককের ঘরে 8 রয়ে গেছে। তাহলে এখন 10 থেকে 8 আমরা সহজেই বিয়োগ করতে পারি। 10 থেকে 8 গেলে কত থাকে? 2। এখন দেখো তুমি যে এখানে 10 লিখছো, 10 লেখার জন্য যে এক সংখ্যাটি আছে এই সংখ্যাটি তুমি পূর্ববর্তী যে 4 আছে মনে করবা যে 4 থেকে সেই এক সংখ্যাটিকে ধার নেওয়া হয়েছে। তাহলে 4 থেকে কি 1 কমে যাবে, তাহলে 4 পরিণত হয়ে যাবে কিসে? 3-এ। 4 পরিণত হয়ে যাবে কিসে? 3-এ। তাহলে আমরা 4 সংখ্যাটিকে ঢেকে দিলাম। এখন দেখো বিয়োজনের ঘরে সংখ্যাটি হয়ে গেল 3 দশকের ঘরে, আর বিয়োজ্যের ঘরে সংখ্যাটি হলো 6। কিন্তু আমাদের বিয়োজনের ঘরের সংখ্যাটি কি হতে হবে? অবশ্যই বড় হতে হবে। তাহলে আমরা 3-কে এখন সামনে আর একটা 1 ধরে আমরা 13-এ রূপান্তর করে দিলাম। এখন 3 কি 13-তে পরিণত হয়ে গেছে। তাহলে 3 সংখ্যাটি এখন আমরা মুছে দিলাম বা তুমি কেটে দিবা। এখন দেখো বিয়োজনের ঘরে দশকের ঘরে কত আছে? 13 উপরে, আর নিচে আছে বিয়োজ্যের ঘরে কত আছে? 6। তাহলে এখন আমরা 13 থেকে 6 সহজেই বিয়োগ করতে পারি। তাহলে 13 থেকে 6 গেলে প্রিয় শিক্ষার্থীরা কত থাকে? 7। কত থাকে? 7। এরপর দেখো এই যে তুমি 13 লিখছো, 13 লিখতে গিয়ে এখানে যে একটা 1 ছিল, এই 1 কিন্তু মনে করবা যে পূর্ববর্তী যে স্থানীয় মানের যে সংখ্যাটি আছে বিয়োজনের ঘরে সেই সংখ্যাটি থেকে নেওয়া হয়েছে। তাহলে 13-র 1 কি এই 6 থেকে নেওয়া হয়েছে, তাহলে সেই 6টি হয়ে যাবে কিসে? 5-এ। সেই 6টি কিসে পরিণত হবে প্রিয় শিক্ষার্থীরা? 5-এ পরিণত হবে। কেমন? তাহলে সেই 6টি দেখো 5-এ পরিণত হয়ে গেছে। তো এখন এই দেখো 5 আর নিচে আছে কত? 0, অর্থাৎ বিয়োজনের ঘরে 5, বিয়োজ্যের ঘরে কত? 0। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা কি বসবে? সরাসরি 5 সংখ্যাটি নিচে বসে যাবে। বাকি রইল 8 এবং 4। তাহলে 8 বড় এবং 4 ছোট, এই জন্য এখানে আর 1 ধরতে হবে না। তাহলে আমরা সরাসরি কি 8 থেকে 4 বিয়োগ করলে কত পাবো? 4 পাবো।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হিসাবে পেলাম 4572 এবং পাশাপাশি বিয়োগ কিভাবে করবে সে বিয়োগের অংশটাও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এখন চলো আমরা সেই অঙ্কটিতে, আমরা যেহেতু বিয়োগফল পেয়ে গেছি সেই অংশটুকু আমরা এখন এখানে বসিয়ে দেই। তাহলে এখানে এককের ঘরে আমরা বিয়োগ করে পেয়েছি কত 2, দশকের ঘরে আমরা বিয়োগ করে পেয়েছি কত 7, এরপরে আমরা শতকের ঘরে বিয়োগ করে পেয়েছি 5 এবং হাজারের ঘরে পেয়েছি কত প্রিয় শিক্ষার্থীরা 4। তাহলে আমরা এখন শেষে কি এই যে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার পার্থক্যটা পেয়েছি এটা শেষে আবার উত্তর আকারে বলে দেবে যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 4572। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদেরকে আমি বলেছি। তো এই অঙ্কটা দিয়ে তোমার ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা তৈরির পাশাপাশি আমরা পার্থক্য বের করতে পারি। এরপরে আসো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি সর্বশেষ আরেকটি অঙ্ক দেখাবো, এর মাধ্যমে আজকের ক্লাসটি শেষ হয়ে যাবে। তো এখানে দেখো 56,806 সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল হবে কত 64,932। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের সেই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এত এর সাথে কোন সংখ্যা যোগ করলে, তার মানে আমরা যে দুটি সংখ্যা আমরা পাবো সেই দুটি সংখ্যার সাথে যোগ করলে আমরা কি পাবো, যোগফলটা পাবো। কেমন? তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা যদি এই অংশটুর ক্ষেত্রে একটু খেয়াল করি, তাহলে আমরা ওই বিয়োজন বিয়োজ্য দিয়ে যেমন বিয়োগের ফলের ক্ষেত্রে শিখেছি, এখানেও সেই বিষয়টি শিখতে পারবো। তবে এখানে যদি তুমি গাণিতিক বাক্য আকারে বা লিখতে চাও বা সরাসরি তুমি লিখতে চাও সেটাও লিখতে পারবে। কেমন? তাহলে এখানে বলছে 56,806 সাথে কোন সংখ্যা যোগ করতে হবে, সেই সংখ্যাটি কিন্তু তুমি জানো না, কিন্তু যোগফলটা জানো 64,932। তাহলে এখন বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলেই আমরা এখানে সেই সংখ্যাটি পাবো যেটার যোগ করলে কত হবে, যোগফল 64,932। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম যে যোগফল দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা কি অঙ্কটা বিয়োগ করতে হবে, যোগফলের সাথে যে অংশটা দেওয়া আছে সেই অংশটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, অর্থাৎ উল্টা কাজ। কেমন? তাহলে এখন আসো আমরা এই কথাটি আগে একটু বলে নিই যে 64,932 থেকে 56,806 বিয়োগ করলেই কি নির্ণয় সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমরা এই বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে আমরা কি সেই সংখ্যাটি পাবো যেটা যোগ করলে আমরা এই যে 64,932 পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পারতেছো এখানে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা যোগফল পেয়েছি এত, আর প্রদত্ত সংখ্যা যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে 56,806। তাহলে এই দুটি অংশকে আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আগের অঙ্কের মতোই আমরা বিয়োগ করব। তাহলে আমরা কি করব, সেই নির্ণয় সংখ্যাটি পেয়ে যাব। কেমন? তাহলে এখন আমাদেরকে সেই সংখ্যাটি বের করতে হবে। তাহলে চলো আমরা 64,932কে 32 থেকে 56,806 বিয়োগ করি। তাহলে আমরা এটা রাফে করে নেই। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে উপরে আছে বিয়োজনের ঘরের সংখ্যাগুলো, আর বিয়োজ্যের ঘরের সংখ্যাটি আছে নিচে। তাহলে এককের ঘরে যদি তুমি খেয়াল করো, বিয়োজনের ঘরে আছে 2, বিয়োজ্যের ঘরে আছে 6, কিন্তু আমাদের বিয়োজনের ঘরের সংখ্যাটি কী হতে হয়, বড় হতে হয়। তাহলে এখানে যেহেতু 2 আছে, তাহলে 2 সংখ্যাটিকে আমরা কি করব, 2 সংখ্যাটিকে এখন আমরা একটু বড় সংখ্যায় পরিণত করার জন্য 2কে 12তে রূপান্তর করব, আর এই 2 সংখ্যাটিকে কেটে বা ঢেকে দিব। তাহলে এখন দেখো বিয়োজনের ঘরের সংখ্যাটি বড় হয়ে গেছে। তাহলে 12 থেকে 6 সহজেই বিয়োগ করা যায়। বিয়োগ করলে কত আসবে প্রিয় শিক্ষার্থীরা, 6 আসবে। তাহলে এই যে 12 লিখতে তুমি 1 ব্যবহার করেছো, এই একটা কোথায় ছিল, 3 থেকে নেওয়া হয়েছে, এটা মনে করবা। তাহলে অর্থাৎ বিয়োজনের ঘরের যে পাশের যে দশকের ঘরের অংশটুকু সেখান থেকে নেওয়া হয়েছে। তাহলে ওই 3 থেকে 1 বাদ দিলে কত থাকে, 2। এরপর আমরা 3-এর অংশটুকু মুছে দিলাম। এরপর দেখো বিয়োজনের ঘরে 2, বিয়োজ্যের ঘরে কত আছে, 0। তাহলে এখন আমরা সহজেই কি বিয়োগ করব কি, এখানে তো আমাদের বিয়োজ্যের ঘরে কি আছে, 0, সুতরাং এখানে আর বিয়োগ হবে না, সরাসরি 2 বসে যাবে। এরপর দেখো শতকের ঘরে বিয়োজনের ঘরে 9, বিয়োজ্যের ঘরে আছে 8, তাহলে অবশ্যই 9 বড় 8-এর চেয়ে, সুতরাং এখানেও কিছু বসাতে হবে না। 8 থেকে 9 থেকে 8 যদি তুমি বাদ দাও
তাহলে কত থাকে? 1 থাকে। এরপর দেখো হাজারের ঘরে এসেই সমস্যাটা হলো যে উপরের বিয়োজনের ঘরের সংখ্যাটি হলো 4 আর বিয়োজ্যের ঘরের সংখ্যাটি 6। তাহলে উপরের সংখ্যাটি ছোট হয়ে গেছে, বিয়োজনের ঘরের সংখ্যাটি বড় করার জন্য আমরা 4কে 14তে পরিণত করলাম এবং 4 সংখ্যাটিকে এখন ঢেকে দিলাম। তাহলে এখন দেখো 4 14 পরিণত হলো। এখন 14 থেকে 6 সহজেই বিয়োগ করলে কত আসে প্রিয় শিক্ষার্থীরা? 8 আসে। এরপর দেখো এই যে 14 লিখলা 4কে, এই একটা কোথা থেকে আসলো? তার পূর্ববর্তী স্থানীয় মানের সংখ্যা থেকে। তাহলে 5 সংখ্যাটি কত আছে? 6। তাহলে 6 সংখ্যাটি 5-এ পরিণত হবে এবং 6 সংখ্যাটি আমরা ঢেকে দিলাম। তাহলে এখন দেখো এখানে সরাসরি আমরা উত্তরটা পেয়ে গেলাম 8100 কত? 26। এখন এই উত্তরটিকে আমরা এখন আমাদের যে মূল অঙ্কটি আছে সেখানে বসাবো। প্রদত্ত সংখ্যাটি কত হয় সেটা আমরা এখন বের করব। তাহলে আমরা এককের ঘরে বিয়োগ করে কত পেয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা? 6। এরপর আমরা দশকের ঘরে বিয়োগ করে বের করেছিলাম 2। এরপর শতকের ঘরে বের করেছিলাম কত? 1 বিয়োগ করে। আর হাজারের ঘরে আমরা যে বিয়োগ অংশটি করেছিলাম সেখানে পেয়েছিলাম কত? 8। আর হাজারের পরে যে অযুত অংশটুকু ছিল সে অংশটুকুর ফলাফল 0 ছিল, 0 শুরুতে লিখতে হয় না। তাহলে শেষে উত্তরটি অবশ্যই লিখে দিবে যে উত্তর হচ্ছে সংখ্যাটি কত? 8126। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তো প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটি ক্লাস শেষেই তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়ে থাকি। আজকের ক্লাসটিতেও বাড়ির কাজ হিসাবে থাকবে সেই যে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা তৈরি করে সেখানে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার পরবর্তী ক্লাসের ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর পাশাপাশি তোমরা আমার যে বাড়ির কাজটি দিয়েছি সেটা রাকিব মশাই নামে একটি ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে মেসেঞ্জারে পাঠিয়ে দিলে আমি বাড়ির কাজটি অবশ্যই চেক করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমার শিক্ষণীয় বিষয়গুলো শেয়ার করার জন্য একটি ফেসবুক পেজ আছে মাস্টার মশাই নামে এবং একটি ফেসবুক গ্রুপও আছে মাস্টার মশাই নামে, চাইলে তোমরা সেখানে যুক্ত হতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের একবারেই শেষ ভাগে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা কয়েকটি কথার অঙ্ক শিখলাম যোগ ও বিয়োগ সম্পর্কিত। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কগুলো বারবার করবে এবং বাড়ির কাজ হিসাবে যে আমি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা বিষয়ে যে বাড়ির কাজটি দিয়েছি কথার অঙ্কটি, অবশ্যই সেই কথার অঙ্কটি সমাধান করে আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে পাঠিয়ে দিবে, অথবা তোমরা চাইলে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শেষ ভাগে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি রাকিব স্যার আজকের ক্লাসটি থেকে বিদায় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।